মামুন আহমেদ, আছেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাস সাকি আছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাদের। ডক্টর মামুন আহমেদ, আমরা এবার দেখছি নির্বাচন কমিশন গঠনের জন্য অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজটি সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। অনেক সার্চ কমিটি হয়েছে, বিশিষ্ট জনদের সাথে কথা চলছে, রাজনৈতিক দলগুলির কাছ থেকে নাম চাওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে তালিকাটা হচ্ছে তার বাইরে থেকেও নাম আসতে কোনো অসুবিধা নাই। এতগুলো ধাপ যে পার হচ্ছে এর ব্যাপারে আপনার পর্যবেক্ষণ বা মতামত জানতে চাইবে যে সরকারের সদিচ্ছার প্রমাণ এটি কি? অনেক রসায়ন প্রক্রিয়া, সুবিধা হবে না, সরকারের সদিচ্ছার প্রমাণ কিনা সেটা আসলে এই মুহূর্তে বলা যাবে না। সেটা আসলে বলতে হলে আরেকটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। এটার আউটকামটা কি হবে বলা যাবে নিশ্চিতভাবে। হ্যাঁ, তবে আপনি যে প্রক্রিয়ার কথা বললেন সার্চ কমিটি, এবং এটা নতুন নয়, কিন্তু এর আগে তো 2012 সালে যে কমিটিটা হয়েছিল একই পদ্ধতিতে এবং প্রায় কাজ করেছে সেটা আমরা খুব ভালো জানি। সার্চ কমিটি গঠিত হয়েছে এবং তারা একসঙ্গে নিয়োগ দিয়ে দিয়েছে। এবার অনেক ধরনের আলাপ আলোচনা এবং নির্বাচন কমিশনের যারা কাজ করবেন তাদের নিয়ে এত কথা আমি আসলে এর আগে কখনো বেশি এটা শুনি নাই। আমার যতদূর মনে পড়ে যে 2001 সালে জনাব সাইদকে নির্বাচিত করা হলো প্রধান নির্বাচন কমিশনার এবং বিএনপিকে হরতাল দিলে তারা বলে না, এর একটা প্রেক্ষিত একটা প্রেক্ষাপট আছে। খুব স্বাভাবিকভাবে এর আগে যে নির্বাচন কমিশনটা ছিল সেই নির্বাচন কমিশনের সময়কালে যে নির্বাচনগুলো হয়েছিল সেটা কি এক্সপিরিয়েন্স সেটা আমাদের সবারই জানা আছে। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট নির্বাচনের যে একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা এত বেশি বিতর্কিত হয়েছে, নির্বাচন পদ্ধতি বলে আসলে কোনো কিছু আছে সেটা আসলে সাধারণ মানুষের বিশেষ করে বেশি আপনি 14 ফেব্রুয়ারি আপনি নির্বাচনের কথা বলেন, 5 ফেব্রুয়ারি 5 জানুয়ারি নির্বাচনের কথা বলেন, তার পরবর্তীতে স্থানীয় সরকারি নির্বাচনগুলোর কথা বলেন, যা কিছু বলেন, দু একটা নির্বাচন ছাড়া অধিকাংশ নির্বাচনের নির্বাচনের রকিবউদ্দিন কমিশন খুব বেশি কিছু করার ছিল কিনা? নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই ছিল। আমি তো সবসময় একটা কথা বলি, নির্বাচন মানে হচ্ছে সুষ্ঠু নির্বাচন। আপনি যখন দেখবেন যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হচ্ছে না, তখন আপনি আপনার দায়িত্বটা প্রপারলি পালন করে পারেন কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুষ্ঠু নির্বাচন মানে একটি দল নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে সেজন্য সেজন্য না, সেজন্য হচ্ছে নির্বাচন প্রক্রিয়াটা যাতে প্রশ্নবিদ্ধ হয় সেটার জন্য আগে থেকে পদ্ধতি গ্রহণ করা হয়েছিল। এটাই হচ্ছে প্রধান বিষয়। আপনি লক্ষ্য করুন, সেটা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনকে নিরপেক্ষ নির্বাচনের একটা পদ্ধতি আমাদের ছিল। সেই পদ্ধতিটা যে সাংবিধানিক ভাবে একটা পদ্ধতি আমাদের ছিল, সেই পদ্ধতি রকিবউদ্দিন কমিশনে কিছু করার ছিল না। রকিবউদ্দিন কমিশনার এটুকু করার ছিল যে পুরো পদ্ধতিটা যখন এক্সারসাইজ হচ্ছিল তখন এটা সবার কাছে প্রতিভাত হচ্ছিল যে নির্বাচনটা একপাক্ষিক নির্বাচন হতে যাচ্ছে এবং ক্ষমতাসীন দল ক্ষমতায় ফিরে আসার উদ্দেশ্য নিয়ে সবাইকে বাদ দিয়ে নিজে শুধু নির্বাচনটা করছে, এরকম একটা ব্যবস্থা দেশের সব মানুষ কিন্তু লক্ষ্য করছিল। সেখানে নির্বাচন কমিশনের কোনো কিছু করার ছিল না, এই কথা বলা বোধ হয় নিশ্চয়ই করার ছিল। মানে আমি ঠিক বুঝছি না যে মানে সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার থাকবেন না, তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদ বাতিল করে দিল, নির্বাচন কমিশন সেক্ষেত্রে কি বলবে? আপনি আমাকে একটা কথা বলেন। জি জি, একটা সিম্পল একটা কথা বলেন। জি, আপনি নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করবে, ঠিক আছে, সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে, এটাই তো ব্যবস্থা। কিন্তু সরকারের পক্ষ থেকে সব বিষয়ে প্রতিবদ্ধকতা সৃষ্টি করা হচ্ছে নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে। সেই বিষয়টা কি নির্বাচন কমিশন অবলম্বন করেনি? নিশ্চয়ই করেছে। আচ্ছা, নির্বাচন কমিশন সে বিষয়ে কোনো বক্তব্য কোন সাংবিধানিক প্রতিষ্ঠানের নাকি সরকার এবং বিরোধী দলের সমন্বয়ে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করা? স্বাভাবিকভাবে প্রথমে সেটা সৃষ্টি করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। আপনি যদি বলেন যে বিরোধী দলের পক্ষ থেকে যেটা করা হয়েছিল, সরকারের পাতা ফাঁদের অংশ তারা হয়নি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। সরকারের পাতা ফাঁদের অংশ, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ইস্যু। তার মানে হচ্ছে নির্বাচনটা যদি একটা নির্বাচন নামের একটা প্রহসন হয়, সেই প্রহসনের অংশ বিরোধী দল হতে চায়নি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মোহাম্মদ আরাফাত, নির্বাচন নিয়ে যে নির্বাচন কমিশন নিয়ে তো আসলে প্রশ্ন আছেই। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের প্রতিনিধি সভায় বলেছে যে আর কোন প্রশ্নবিদ্ধ নির্বাচন তিনি চান না। যেভাবে নির্বাচন কমিশন প্রক্রিয়া বাছাই প্রক্রিয়া চলছে, তাতে আপনি মনে করছেন কিনা যে আমরা একটি প্রশ্নহীন নির্বাচন পাবো? প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার জন্য আপনার একটা জিনিস হচ্ছে সরকারি দল যারা মানে সরকারে আছে তাদের উপর যেমন একটি দায়িত্ব আছে, ইলেকশন কমিশনের যেমন একটি দায়িত্ব আছে, একই সাথে প্রধান বিরোধী প্রতিপক্ষ যারা তাদেরও কিন্তু দায়িত্ব আছে। শুধু সরকারের দায়িত্ব সব কিন্তু আপনার আমরা তো মানে ফিঙ্গার পয়েন্টটা করি সরকার আর আপনার কি বলে নির্বাচন কমিশনের দিকে, মানে 20% দায়িত্ব হলো প্রধান প্রতিপক্ষের আছে। এটার একটা উদাহরণ আপনি নারায়ণগঞ্জ ইলেকশনের ক্ষেত্রে দেখবেন। প্রধান প্রতিপক্ষ হিসেবে বিএনপি যদি ধরেন এই ইলেকশনটা না আসতো বা ধরেন আপনার মানে উজ্জ্বল করে চলে যেত বা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করতো, তাহলে তো আপনি একটা প্রশ্নবিদ্ধ ছাড়া একটা ইলেকশন পাচ্তেন না। তো তাদেরও একটা ভূমিকা আছে, এটা আমি বলছি বিএনপি আওয়ামী লীগ নির্বিশেষে সবগুলো পক্ষের। এখন 5 জানুয়ারি ইলেকশন নিয়ে যেটা মামুন ভাই বললেন, এখানে তৎকালীন সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়াকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছিলেন। বেগম খালেদা জিয়া প্রত্যুত্তরে বলেছিলেন আলটিমেটাম দিয়ে যে সরকার থেকে নেমে যেতে হবে, তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। উনি কিন্তু আলোচনায় আসেননি। পরবর্তীতে আপনারা দেখেছেন যে উনি জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে একটা ইন্টারিম গভর্নমেন্টের প্রপোজাল দিলেন যে উনি প্রধানমন্ত্রী থাকলেও বিএনপি আওয়ামী লীগ মিলে একটা ইন্টারিম গভর্নমেন্ট করবে, বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হলো। বিএনপি এটা আউটরাইট পুরোটাই রিজেক্ট করলো। তারা কিন্তু বলতে পারতো যে আচ্ছা কিছুটা মানলাম, বাকিটা আলোচনা করি, এটা না। তারপরে তো মামুন যে আমি ওখানে আসছি যে উনি বলছিলেন যে নির্বাচন কমিশন আসলে কিছু করে, আমি ওখানে একদমই এক্স্যাক্টলি আমি ওখানেই আসছি। তারপরে তো বেগম জিয়াকে আমন্ত্রণ জানানো হলো গণভবনে, উনি হরতালের অজুহাতে আসবেন না বললেন, অথচ যে কারণে হরতাল ডাকা সেই অজুহাতে উনি আসলেন না। সব ধরনের চেষ্টা তো ওই দিক থেকে করা হলো, আপনি কিন্তু কোনোভাবে কোঅপারেট করলেন না। তারপরে সাংবিধানিক বাধ্যবাধকতার জায়গাতে ইলেকশনটা হতে হবে, ইলেকশন কমিশনের কাজ অতটুকুই। চাইলে তার পরদিন তার সাথে কথা বলতেই পারতেন, এটা তো আর এমন কোনো মাহেন্দ্র খন্ডাতে ঠিক ওই দিনই কথা বলতে হবে না। আপনি যে যাকে আপনি দাওয়াত দিচ্ছেন আসছে না, তার থাকতেই পারে, ওর অসুবিধাটা কি? তারা বললেন যে হরতাল, অসুবিধা থাকতে পারে। অসুবিধা তো নাই, অসুবিধাটা হচ্ছে হরতাল। উনি যদি একদিন পরে আমিও করতে পারি, আপনাকে ডাকলাম, কিন্তু আমি যখন দেখছি যে আপনার আসলে ইন্টেনশন ইজ নট গুড, আপনি আসলে যে অজুহাতে হরতাল দিচ্ছেন সেই অজুহাতে আপনি আসছেন না, সো এটা নিয়ে আমি তর্কে না যাই, এটা বাংলাদেশের মানুষ জানে, কিন্তু আমি ওই পয়েন্টে যেতে চাই। এখন সবকিছু চেষ্টা করার পরে সাংবিধানিক বাধ্যবাধকতার জায়গাতে যখন ইলেকশনটা হতে হবে, বিএনপি আসবে না, আসলো না, এবং তার ইলেকশনটাকে প্রতিহত করার জন্য সমস্ত ডাক দিল এবং সমস্ত ঘটনা ঘটালো। এই সময় ইলেকশন কমিশনের আর কি করা ছিল? একটা প্রশ্নহীন ইলেকশন করা। ইলেকশন তো প্রশ্নবিদ্ধ হয়ে গেল। তা আমি বলছি যে ওই মুহূর্তে প্রধান প্রতিপক্ষেরও কিন্তু একটা কোঅপারেট করার অনেকগুলি স্তর ছিল, সুযোগ ছিল, যেখানে তারা কোথাও করেননি। তো সেইখানে আপনি কিভাবে দোষ দিচ্ছেন ইলেকশন সাংবিধানিক বাধ্যবাধকতা? আসলে আমি ঠিক স্বীকার করতে রাজি না, কারণ যদি ইলেকশন না হতো প্রধানমন্ত্রী থেকে যেতে পারতেন, তিনি ইলেকশন না হতো কোন ইলেকশন করতে হবে তো স্বাভাবিক সিচুয়েশন, এটাই সাংবিধানিক বাধ্যবাধকতা। আপনার কি কোনো ভূমিকম্প হয়েছিল, সুনামি হয়েছিল, করছিলাম এমন কিছু সংবিধান ওই ক্ষেত্রে শুধু আপনি কন্টিনিউ করতে পারবেন। স্বাভাবিক সিচুয়েশন আপনার কন্টিনিউ করার কোনো সেইটাও সংজ্ঞা দেওয়া নাই, কোনো কারণে না হতে পারলে তাই হতো। ওখানে বলা আছে জিনিসগুলো, এটা আরেকবার পড়ে দেখলে আমরা বুঝবো। তা আমি মূলত যেটা বলতে যাচ্ছি যে আপনার একতরফা ভাবে ইলেকশন কমিশনের হাতে সবকিছু নাই যে তারা চাইলে সবকিছু করতে হবে, সবারই কিছু না কিছু রোল আছে প্লে করা। এই জায়গাটা আমরা যত কুইকলি অনুধাবন করবো, আমি তো মনে করি মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন এখন একটা ইনক্লুসিভ ইলেকশন করা, সবাইকে একটা প্রশ্নবিদ্ধ ইলেকশন যাতে না হয়, সেই জায়গাতে আমি মনে করি এই বিএনপিরও কিন্তু একটা রোল আছে। এবং আপনাকে একটা জিনিস বলে, আমি এর আগে টকশোতে বলেছি, নারায়ণগঞ্জ ইলেকশনে যত সুন্দর একটা ইলেকশন হলো, আউটকাম যাই হোক, এখানে সরকার যদি প্রশংসার দাবি রাখে, ইলেকশন কমিশন যদি প্রশংসার দাবি রাখে, আমি কিন্তু প্রধান প্রতিপক্ষ হিসেবে বিএনপিকে প্রশংসা করতে চাই, কারণ তাদেরও কিন্তু একটা ছিল, তারা শেষ পর্যন্ত ইলেকশনে কোঅপারেট করেছে। আমার কথা হচ্ছে একটা পজিটিভ মাইন্ডসেটে আমাদের মূল গোলটার দিকে খেয়াল রাখতে হবে। আমার মনে হয় যে আমরা একটু জনাব সাকিবের কাছে যাই। আপনার কাছে কি মনে হয় সাকিব ভাই, মোহাম্মদ আরাফাত বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন একটি ইনক্লুসিভ ইলেকশন করার জন্য এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, আপনিও সেভাবেই দেখছেন কিনা বিষয়টি? না, ধন্যবাদ আপনাকে। প্রথমত প্রশ্নবিদ্ধ যাতে না হয়, এই কথাটার মধ্যে দিয়ে তার মানে প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে এটা আসলে স্বীকার করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত নির্বাচনের কয়েকদিন আগে টেলিভিশনে একটা জায়গায় সমস্ত টেলিভিশনে প্রচারিত হয়েছিল, তিনি বলেছিলেন যে এটা সাংবিধানিক ধারাবাহিকতার নির্বাচন, কাজেই একটা আরো ইনক্লুসিভ নির্বাচন সামনে আসছে। কিন্তু সেটা এই ধারাবাহিকতা নির্বাচন যে 5 বছর চলবে, একদম এক্স্যাক্টলি মনে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছিলেন ওই নির্বাচনের আগে 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে সাংবিধানিক কারণে আমাদের নির্বাচনটি করতে হবে। তো এর পরের কথা বলেছেন যে একটা মানে আরো ইনক্লুসিভ সবাইকে নিয়ে নির্বাচন হবে, তার মধ্যে আরো কিছু কথা বলছেন। টেলিভিশনে যতটুকু প্রচার, এরপরে আরো কিছু বলেছেন। মূল কথাটার এসেন্সটা কি কথা এক্স্যাক্টলি পরীক্ষা নেওয়ার ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এই নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন হয় না, কাজে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে, কিন্তু সেটা তার মানে প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে 5 বছর চলবে, সেটা কিন্তু এখানে ওই কথার মধ্যে দিয়ে প্রকাশিত হয়নি। কিন্তু পরবর্তীকালে এটা কিন্তু সবাই অস্বীকার করেছেন। আজকে উনি হয়তো একটু বললেন যে না এটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু বহু টকশোতে কিন্তু এটা অস্বীকারের ব্যাপার হয়েছে, না এরকম কিছু বলেনি নাই। তা এই বিষয়ে আমি করার জন্য না,
ইনক্লুসিভ নির্বাচনের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি বলেছেন সেটি করার ক্ষেত্রে মোহাম্মদ আরাফাত যে কথাটি তুললেন সেইটাতে বিরোধী দলের বা আমি যদি একদম স্পেসিফিকলি বলি বিএনপির কোনো কিছু করার দরকার ছিল কিনা, ইনক্লুসিভ ইলেকশন আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে কারণে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল হলো, রাইট? তার আগের কথাটা হচ্ছে যে কারণে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, কি কারণে এসেছিল? যে বাংলাদেশে একটা মানে যথাযথ নির্বাচন করা, দলীয় সরকারের অধীনে যথাযথ নির্বাচন করার মতো অবস্থা নেই, নানানভাবে দলীয়করণ হয়, নির্বাচনকে দখল করার চেষ্টা করা হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে ওইটার একটা প্রেক্ষাপটে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলাটা এসেছিল এবং সেটা বাংলাদেশে কয়েকটি নির্বাচন করলো। তাহলে মানে যে কারণে তত্ত্বাবধায়ক সরকার এসছে সেই কারণটাকে কোনোভাবে অ্যাড্রেস না করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আবার আগের জায়গায় ফেরত যাওয়ার মধ্যে দিয়ে কিন্তু পরিস্থিতি কোনো বদলালো না। কিন্তু এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। কিন্তু সাকিব আপনি কি এটা আসলে খুব বলতে গেলে আমার কাছে মনে হয় যে সেই ব্যবস্থাটাকে অ্যাড্রেস করা হয়েছে। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে বলেছেন আপনারা এসে সরকারের গঠন করুন, আপনারা আপনাদের পছন্দ মতো মন্ত্রণালয় নিয়ে আপনারা প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করুন। জিলুর রহমান সাহেব ওনাদেরকে আপনি দিচ্ছেন, জি আপনি তো সবকিছু দিচ্ছেন, এগুলো হচ্ছে কোনো কনস্টিটিউশনাল প্রসেস না, এগুলো কোনো মানে শাসনতান্ত্রিক পদ্ধতিগতভাবে কোনো কিছু ডেভেলপ করেনি। আপনি ক্ষমতায় আছেন, আপনি একটা জিনিস দিলেন, তখন অধিকার যখন কেউ দেয় তখন বুঝতে হবে যে আসলে অধিকার এখানে সমতা প্রতিষ্ঠা হয়নি। এখানে আমার যে কথাটা আমি প্রথমে শেষ করি সেটা হচ্ছে যে বাংলাদেশের শাসনতন্ত্র, এই কথাটা আমরা বহু জায়গায় আমরা আলোচনা করেছি, কথাটা বারবার তোলা যায় যে বাংলাদেশের শাসনতন্ত্র যেভাবে তৈরি হয়েছে তার মধ্যে যে ক্ষমতা কাঠামোটা আছে ওইখানে ক্ষমতার কোনো মানে কি বলে যে ভারসাম্য নাই। এখন এখানে বিষয়টা হচ্ছে যে একটা নির্বাচন করার জন্য তো কেবল নির্বাচন কমিশনই একমাত্র প্রতিষ্ঠান না, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু নির্বাচন কমিশনের সামনে নির্বাচনকালীন সরকার কি ভূমিকা নেবে, তারা কি রুটিন জায়গায় থাকবে না তারা কর্তৃত্বপরায়ণ জায়গায় থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ। দুই হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠান যেমন আদালত, যেমন বাংলাদেশের প্রশাসন, সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে ধরেন মিডিয়া, এগুলো প্রত্যেকটারই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে এই সবগুলো জায়গায় ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হওয়ার জন্য বাংলাদেশে যে মানে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের সংবিধানের ক্ষমতা কাঠামো অত্যন্ত মানে মনোবলিস্টিক, মানে একজনের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে এবং ৪৫ বছরে এটা সমগ্র কাঠামোগুলোকে ওই একেবারে যাকে বলে রাষ্ট্র, সরকার, দল একাকার হয়ে গেছে। অস্বীকার করবে না। এই সত্য আমার বক্তব্যটা শেষ করতে হচ্ছে, এটা কেবলমাত্র আওয়ামী লীগ কিংবা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার সমস্যা নয়, এটা একটা শাসন ব্যবস্থার সমস্যা। এটা যতক্ষণ আমরা চিহ্নিত করতে পারছি, এখানে যেই যাবে সেই এই বাংলাদেশে শাসন ব্যবস্থা নির্বাচনকালে আদালতের ক্ষমতা খর্ব করে এমন কি আছে? পুরো আদালত থেকে শুরু করে এই পুরো প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, মানে আদালতের নির্বাচন সমস্ত কিছুই যখন আদালত কি নিয়ন্ত্রণ করে তখন নির্বাচন। আচ্ছা বাংলাদেশে ধরেন মিডিয়া পুরো প্রক্রিয়াটাতে বাংলাদেশের সমস্ত এই রাষ্ট্রপতি থেকে শুরু করে মানে আমাদের আদালত থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে সবকিছুই তো আসলে বা কার্যত প্রধানমন্ত্রীর কর্তৃত্বাধীন। সবকিছু নিয়োগ কিভাবে হয়, আপনি নিয়োগটাকে আজকে যে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এর আগে আমি একটা টেলিভিশন টক শোতে বলি রাষ্ট্রপতি যে পদক্ষেপ গ্রহণ করবেন আওয়ামী লীগটা মেনে নেবে। এটা সাংবিধানিক অর্থ কি? সাংবিধানিক অর্থ হচ্ছে আমি যে পদক্ষেপ গ্রহণ করবো আমার কাছে আমি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কিছু করতে পারবেন না। ঠিক আছে, আপনি দুজন আদালত কিন্তু একদমই বাইরে না, আপনি দুটো প্রতিষ্ঠান না, পাবলিক সার্ভিস কমিশন কিংবা ইত্যাদি প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া কিন্তু এক্সিকিউটিভ অর্ডারের মতো। কার্যত এগুলোর জন্য কিন্তু কোনো মানে আপনার অন্য কোনো প্রক্রিয়া আমাদের আমরা তৈরি করতে পারি না। আইন করার কথা ছিল, আইন করিনি। আর এক কথা যদি আপনি উদাহরণটা একটু দিয়ে না, এক কথা যদি আপনি বলেন মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে, ধরেন দিনকাল সংগ্রাম এবং নয়া দিগন্তের উপর নির্বাচন কমিশনের সময় কি বাধা থাকে? আচ্ছা আপনার কি মনে হয় যে দিনকাল সংগ্রাম নয়া দিগন্ত মানে বাংলাদেশের মিডিয়ার প্রধান অংশ? এত অবাধ পত্রিকা মানুষ পড়ে না কেন? কোথায় অবাধ পত্রিকা? মানে প্রধান অংশ না কেন? তারা অবাধ্য, তাদের উপরে কোনো বাধা থাকে না। বাধা না থাকলেই যে পত্রিকা পড়া না পড়া নির্ভর করে তা তো না। প্রফেসর মামুন নিশ্চয়ই আরো কিছু বলবেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে প্রফেসর মামুনের মতামত জানতে চাইবো যে আসলে নির্বাচন কমিশন আমরা যত বলছি এটি সুষ্ঠু নির্বাচন হতে হলে বিএনপি বারবার বলছে নির্বাচনকালীন এটি সহায়ক সরকারও লাগবে, এই বিষয়টা আপনার মতামত আমরা একটু জানতে চাইবো।
আজকের বাংলাদেশ, সৌজন্যে রেইন পাওয়ার ওয়ান। চেয়ারম্যান সাহেব, কারখানার জন্য জায়গাটা বেশ ভালো, কিন্তু কিন্তু আমি এখানে দক্ষ স্মার্ট ম্যানেজার কই পাবো? Excuse me, sir. Please don't judge a book by its cover. চাই এমন চমক যা কেড়ে নেয় সবার নজর, তাই নতুন রিন এর ব্রাইট ক্লিনিং টেকনোলজি গভীর থেকে ময়লা দূর করে সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন, থাকুন উজ্জ্বল সব সময়। অ্যান্টিব্যাকটেরিয়াল জিঙ্ক মাউথওয়াশের শক্তিতে মুখের কোনায় কোনায় পরিষ্কার করতে ব্যবহার করুন ক্লোজ আপ, আর পান দুর্দান্ত ফ্রেশনেসের সাথে ঝকঝকে হাসি। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। যাও লাইফ বয় দিয়ে গোসল করে নাও। লাইফ বয় না, সিলভার দিয়ে গোসল করো। সিলভার গোসল কানেকশন কি? আমরা বাচ্চাদের সিলভারের চামচ দিয়ে খাওয়াই কেন? কেন? কারণ সিলভার দেয় জীবাণু থেকে আমাদের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। এজন্য নতুন লাইফ বয় উইথ অ্যাক্টিভ সিলভার, যা দেয় জীবাণু থেকে আমাদের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। নতুন লাইফ বয় উইথ অ্যাক্টিভ সিলভার। তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে। স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। চিল, আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরে চুল এলোমেলো? শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার। এতে আছে স্টেসেট টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সব সময়। এলো নতুন ড্রিম প্যাক, শ্যাম্পু আর কন্ডিশনার এবার একসাথে মাত্র 5 টাকায়। সার্কেল পুরো ফুল, এক সার্কেল একটু হাফ ডার্ট এন্ড ডেড সেল করবে সাফ। নেক্সট মুভ হলো ক্রিসেন্ট ক্রস এন্ড ডাইরেক্ট অফ। রাউন্ড এন্ড রাউন্ড অন ইয়োর স্কিন ওয়াশ করো উইথ ভিটামিনস। ফেয়ার এন্ড লাভলি ফেয়ারনেস ফেস ওয়াশ। এমন করতো কিছু ফিল করলি? বরফ, এখন বরফ, এরপর পোকা হতে পারে। বরফ হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর। আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্ম চেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্ম চেক। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার না করলে প্রতিদিনই আপনার চুল হতে থাকে রুক্ষ আর অপুষ্ট। তাই আপনার চুল বেঁধে রাখতে হয়। ডাভ কন্ডিশনারের 1/4 ময়শ্চারাইজিং ক্রিম চুলের রুক্ষতা কমাতে সাহায্য করে এবং চুলকে করে 10 গুণ পর্যন্ত মসৃণ। প্রতিদিন সুন্দর খোলা চুলের জন্য চুলকে দিন ডাভ কন্ডিশনারের পুষ্টি। এখন ডাভ কন্ডিশনার পাচ্ছেন মিনি প্যাকে মাত্র 4 টাকায়। সিনেমা তো নতুন স্ট্যান্ডার্ড এসে গেছে। অ্যাকশন সিন স্টারম্যান নয়, হিরো নিজেই করে। আর মুখের অবস্থা এই। আর এর জন্য শুধু পানি নয়, ফেয়ার এন্ড লাভলি মেন ফেস ওয়াশ। এটা ধুলো আর পলিউশন টেনে নিয়ে দেয় ফেয়ারনেসের নতুন স্ট্যান্ডার্ড। ফেয়ার এন্ড লাভলি মেন। আপনার কি ইচ্ছে হয় যে আপনার ড্রাই চুল স্মুথ হোক আর বাউন্সি দেখা? ময়শ্চারাইজিং শ্যাম্পু ড্রাইনেস দূর করলেও তার চুলকে বাউন্সি আর ঘন করে না। নতুন ডাভ অক্সিজেন ময়শ্চার আলাদা। এটির অক্সিজেন সমৃদ্ধ কন্ডিশনিং চুলে পুষ্টি যোগায় আর আপনাকে দেয় স্মুথ বাউন্সি চুল, যা দেখায় 95% বেশি ঘন। নতুন ডাভ অক্সিজেন ময়শ্চার। চেয়ারম্যান সাহেব, কারখানার জন্য জায়গাটা বেশ ভালো, কিন্তু কিন্তু আমি এখানে দক্ষ স্মার্ট ম্যানেজার কই পাবো? Excuse me, sir. Please don't judge a book by its cover. চাই এমন চমক যা কেড়ে নেয় সবার নজর, তাই নতুন রিন এর ব্রাইট ক্লিনিং টেকনোলজি গভীর থেকে ময়লা দূর করে সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন, থাকুন উজ্জ্বল সব সময়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। আজকে বাংলাদেশে প্রফেসর মামুন, আমরা যেটি নিয়ে কথা বলছিলাম যে নির্বাচনকালীন সহায়ক সরকার আসলে দরকার, নির্বাচন কমিশন যেমনই হোক না কেন, সেই ব্যাপারটি বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে সেই দাবিটি আপনার কাছে এখনো যৌক্তিক মনে হয় কিনা, নাকি একটি শক্তিশালী নির্বাচন কমিশন হলে এটা ভালো? এটা শুধু বিএনপির বক্তব্য না, দেশের শুধুমাত্র সরকারি দল ছাড়া সকল রাজনৈতিক দলেরই বক্তব্য। এবং আমি মনে করি একটা সাধারণ নোশন সাধারণ মানুষের মধ্যে আছে যে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে নির্বাচন হতে হয়, নির্বাচনের মতো যদি নির্বাচন হতে হয়, সেই ক্ষেত্রে ক্ষমতাসীন রাজনৈতিক দল যে ভূমিকা পালন করে তাতে দলীয় সরকার দিয়ে নিরপেক্ষ নির্বাচন কখনো সম্ভব নয়। সুতরাং নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা সহায়ক সরকারের প্রয়োজন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই।
আপনি একটা জিনিস লক্ষ্য করুন, স্বাভাবিকভাবে নির্বাচনের জন্য সাকিব সাহেব একটু আগে বলছিলেন, নির্বাচনের জন্য যেসব প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সময় দায়িত্ব পালন করে থাকে, আপনি প্রশাসন, তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি থেকে শুরু করে এই ডেফিনেশনের মধ্যে যারা পড়ে তাদের প্রত্যেকে স্বাভাবিকভাবে সরকারের একটা নিয়ন্ত্রণ তাদের উপর থাকে। অবশ্যই। এবং আমাদের এখানে দলীয়করণের যে পর্যায়ে গিয়েছে এখন আর কেউ দলীয়করণ শব্দটাকে উচ্চারণ করে না, কারণ হচ্ছে সবকিছু আসলে দলের অধীনে এখন সবকিছু চলে গেছে। যার ফলশ্রুতিতে যেটা হয়েছে, এই প্রশাসনের উপর যে প্রশাসন সবসময় যে একদম নিয়ন্ত্রণে থাকে সরকারের, সেই একই প্রশাসন একই ব্যবস্থা বহাল রেখে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এর প্রত্যক্ষ উদাহরণ সাম্প্রতিক সময় আমরা বহু সময় দেখেছি, নির্বাচনকালীন সময়ে এবং নির্বাচনের বাইরে বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের অথবা প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিদের বক্তব্য এবং তাদের কার্যকলাপ, তার সবকিছু আমাদেরকে এই অবস্থায় তৈরি করে আমাদের জন্য, সেটা হচ্ছে দলীয় সরকারের অধীনে যদি নিরপেক্ষ নির্বাচন কখনোই সম্ভব নয়। সুতরাং যদি নিরপেক্ষ নির্বাচন আপনাকে করতে হয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা সহায়ক সরকারের প্রয়োজন হবে। শুধুমাত্র নির্বাচন কমিশন শক্তিশালী হওয়া অথবা নির্বাচন কমিশনের নিরপেক্ষ হওয়াটাই যথেষ্ট নয়। এই বক্তব্যটা শুধু আমার নয়, এই বক্তব্যটা বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত সত্য কথা। আরাফাত ভাই, সাকিব ভাই যেটি বললেন যে প্রতিষ্ঠানগুলির যে অবস্থা, আদালত, মিডিয়া থেকে শুরু করে আমরা দেখেছি বিটিভি কিরকম আচরণ করে, প্রফেসর মামুনও প্রায় একই ধরনের কথা বললেন। প্রতিষ্ঠানগুলি যেখানে এরকম ভাবে দলীয় সরকারের অনুগত আচরণ করে, সেই নির্বাচনের সময় সে আলাদা আচরণ কেন করবে? এবং দলীয় সরকারের কারণে বিভিন্ন পদে পদবিতে তারা অনুষ্ঠান করে থাকে। এটার মধ্যে যেমন সত্যতা আছে যে আমাদের পলিটিক্যাল ট্রেডিশনে যে দল ক্ষমতায় থাকে সেই দলের আস্থাভাজন ব্যক্তিদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানগুলোতে ধরেন দায়িত্ব দেওয়া হয়। আবার এটার মধ্যে আবার ব্ল্যাঙ্কেটে আপনার হোলসেলে মানে পাইকারি দরে যেভাবে আপনার সমালোচনা করা হয় সেটাও ঠিক না। এর মধ্যে অনেক মানুষ আছে যারা ম্যান অফ ইন্টিগ্রিটি, যারা কিন্তু তাদের দায়িত্ব পেশাদারিত্বের সাথে ভালোভাবে পালন করে। হ্যাঁ, এটাও কিন্তু সত্য। সবকিছু যে আপনার একবারে পাইকারি ভাবে এভাবেই হচ্ছে, এই জন্য কোনো ভালো কাজ হচ্ছে না বা সঠিকভাবে কিছু হচ্ছে না। আমি একটু শেষ করে নিই, আমি শেষ করে পাবো, আপনার সব বলেন, আমার অনেকগুলো ইস্যুজ আছে তো শেষ করতে পারবো না। যেমন ধর একটা বিষয় বলা হলো যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী 5ই জানুয়ারি নির্বাচনের আগে। হ্যাঁ, ওটি বলেছিলেন, আমি কিন্তু কোথাও অস্বীকার করিনি এই কথাটি, সবসময় বলেছিলেন। কিন্তু এটা আপনি যখন একটা কথা খণ্ডিত হয়ে পড়বেন তখন একরকম মনে হবে। পূর্ণাঙ্গটা যদি দেখেন, সে সাথে সাথে উনি এটিও বলেছিলেন প্রধান প্রতিপক্ষ বিরোধী দলকে যে আপনারা কোঅপারেট করেন, আমরা এটা একটা নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতার কাছে করি, তারপর আমরা একটা নির্বাচন দিব। কিন্তু প্রধান প্রতিপক্ষ কি কোঅপারেট করেছিল? প্রধানমন্ত্রীও তো কথাটি আর তুলেন নাই। এক্স্যাক্টলি, কোঅপারেট কেমনে করবেন? দ্যাটস হোয়াট আই এম সেইং, যে উনি যখন 5ই জানুয়ারি নির্বাচনের আগে এই আবেদনটি এটা তো একটা প্রপোজালের মতন, আপনি প্রপোজ করলেন যে এটা সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য আমরা করছি, ধারাবাহিকতা রক্ষাতে আপনারা কোঅপারেট করেন, ইলেকশন হোক, আমরা একটা ভালো ইলেকশনে পরে যাবো, ইনক্লুসিভ মানে একটা ভালো ইলেকশনে যাব। তো আপনি প্রপোজাল রাখলেন, আপনি তো এটা অ্যাকসেপ্ট করলেন না, কন্ট্রাক্ট তো হলো না, আপনি তো এটা অ্যাকসেপ্ট করলেন না, আপনি বড় ইলেকশনকে প্রতিহত করার জন্য হ্যালো আমাদের 26 ফেব্রুয়ারিতেও কিন্তু বেগম জিয়া কোঅপারেট আহ্বান জানিয়েছিলেন, কোঅপারেট করার নাই, কিন্তু আমি সেখানে আসছি, এখানে পলিটিক্স হিয়ার ইউ হ্যাভ টু অলসো কনসিডার লেট মি টেল ইউ দিস, যখন বিরোধী দল এটা করলো না, শেখ হাসিনার কিন্তু আর কোনো অব্লিগেশন আর থাকে না। ইউ ডিড নট কোঅপারেট, ইউ ডিড নট অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। এখন সেই ক্ষেত্রে আপনার পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি সেই গ্রাসরুট সেই শক্তিমত্তা নাই বা ধরেন জনগণের মধ্যে সেই গ্রহণযোগ্যতা নেই, তারা পারেনি। আওয়ামী লীগ 15 ফেব্রুয়ারি নির্বাচনে পরে পেরেছিল। সো এটা ডিপেন্ডস অন দ্যাট, কে জিতছে কে পরাজিত হচ্ছে এটা তো তার, সে কতটুকু মানুষকে কনভিন্সিংলি তার এজেন্ডাটা বোঝাতে পারে। বিএনপির প্রতি কোনো অব্লিগেশন থাকলো না, কিন্তু আমাদের প্রতি তো থাকলো না, কারণ এখানে মূলত স্টেক হোল্ডার বিএনপি এবং তাকে বলা হয়েছে। এবং বিএনপি যখন আপনার মনে আছে ভোট দেওয়ার অপরাধে আপনার মানুষকে ধরে নিয়ে যে পিটিয়েছে ধান খেতে, আপনার মনে আছে একটার পর একটা স্কুল জ্বালিয়ে দিয়েছে, সহকারী রিটার্নিং অফিসারকে খুন করেছে এই 5ই জানুয়ারি ইলেকশনের দিন, তাহলে তাদের সাথে আপনি কিভাবে একটা ইয়ের মধ্যে যাবেন, প্রপার একটা ইলেকশনের মধ্যে? আর আরেকটা কিছু শেষ করে বলি, সাকিব ভাই একটা কথা বললেন যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এটাকে ঠিক মতো এটা মানে বিকল্প কিছু অ্যাড্রেস না করে একটা ইয়ে করা হলো, এটা সরিয়ে ফেলা হলো। এটা তো মূলত গভর্নমেন্ট সরায়নি, সরিয়েছে তো কোর্টের রায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারপরও গভর্নমেন্ট কিন্তু অ্যাড্রেস করার চেষ্টা করেছিল, গভর্নমেন্ট কিন্তু না করলে হতো, তারা কিন্তু গো ধরে বসে থাকি যে আবার আন্ডার ইলেকশন হবে। শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় ব্যক্তিদের না করে আমরা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার একটা বানায় চলেন, আপনিও থাকেন আমিও থাকি এবং আপনারা অফার করে মূল প্রধান যিনি থাকেন তার হাতে সকল ক্ষমতা থাকেন, যেহেতু ক্ষমতার ভারসাম্য নাই, সেটা এই পয়েন্টটা আপনি আসলে কিন্তু আমার কথা হচ্ছে আপনি আউটরাইট এন্টায়ার জিনিসও রিজেক্ট করছেন কেন?
মানে আপনি এতটুকু অ্যাকসেপ্ট করেন, দেন ফার্দার নেগোসিয়েশনে যান। আপনি তো পুরোটাই নেগেট করে দিচ্ছেন। সাকিব ভাই কি আমি জাস্ট 1 মিনিট দেন, 2 মিনিট দেন, আমি আমার পুরো কথাটা বলি। মাহমুদের কথা শুনে কি আপনার কাছে আসবে? একটু বারবার অনেক কথা আমার মূল বক্তব্যটা হচ্ছে যে এই যে প্রধানমন্ত্রী একটা অ্যাডহক ব্যবস্থা দিলেন যে 5 জন মন্ত্রী আসেন, আমরা একটা মানে এক ধরনের সরকার করি, এই অ্যাডহক ব্যবস্থা আসলে কার্যত কোনো সমাধান আনবে না। মানে বাংলাদেশে যেটা দরকার খুব সহজ ভাষায়, আপনারা এখানে তো খুব বেশি কথা বলা যাবে না, সাংবিধানিক সংস্কার দরকার ক্ষমতা ভারসাম্য আনার জন্য। এবং সেক্ষেত্রে আমাদের আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে যে ক্ষমতার ভারসাম্য দরকার সেটা প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রপতিকে প্রজাতন্ত্রের ক্ষমতার মানে জায়গা করতে হবে, তার ক্ষমতা মানে কিভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হবে সেটা ব্যবস্থা করতে হবে। কিন্তু সমস্ত ক্ষমতা তো প্রজাতন্ত্রের ক্ষমতা তো প্রধানমন্ত্রীর হাতে ব্যস্ত হয়েছে। দুনিয়ার কোনো গণতান্ত্রিক দেশগুলিতে কিন্তু এই জায়গাগুলি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা এই যে প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা ন্যস্ত করলাম এবং বাকি সবকিছুকে কার্যত তার অধীনস্থ করে ফেললাম, এর ফলে ক্ষমতার আর কোনো ভারসাম্য নেই। 45 বছরে রাষ্ট্র সরকার দল একাকার হয়েছে, কথাটা আবার রিপিট করলাম আমি। এই জায়গাটা কোনো বদলের কিন্তু কোনো লক্ষ্য আওয়ামী লীগের দিক থেকে নেই, বিএনপির দিক থেকে নেই। খেয়াল করুন, নির্বাচন কমিশন এই যে ইয়াজউদ্দিন সাহেবের যে সরকার 2007-8 ইয়ে করলো, সেই সরকার কিন্তু শেষের দিকে এসে নভেম্বর মাসে সম্ভবত 2008-এ নির্বাচন কমিশনের কতগুলো ক্ষমতার বিষয়ে মানে মানে আপনি 2008-এ মানে কি নির্বাচনের আগে? হ্যাঁ, 2028 ডিসেম্বর নির্বাচন না, নির্বাচন নভেম্বর মাসে একটা নির্বাচন কমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়োগ থেকে শুরু করে অনেকগুলো জায়গায় প্রধানমন্ত্রী কনসেন্ট লাগবে বলে একটা সংশোধনী তারা জারি করেছিলেন, সেটা অর্ডার দিয়েছিলেন। এই যে ধরেন মানে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হলো, নির্বাচন কমিশনের তো ডিফেক্টো সরকার নির্বাচনকালীন সময়, সেই ডিফেক্টো সরকার হতে হলে সমস্ত প্রতিষ্ঠানের উপরে এই আমলাদের বদলি থেকে শুরু করে যেখানে যাকে দরকার সেটা করার ক্ষমতা তার হাতে থাকতে হবে। সেই ক্ষমতা যে খর্ব হলো, এমনকি বিএনপিও সেটা তখন অপোজ করে না। এই যে ক্ষমতা খর্ব হয় না, ক্ষমতার এককেন্দ্রীকরণ করে আওয়ামী লীগ বিএনপি কখনো এটা অপোজ করে না, কারণ এককেন্দ্রীকরণ তারা ভোগ করতে চায়। এটাই যে বাংলাদেশের সংকটের মূল জায়গা। আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আমি শুধু চট করে আপনাকে জানতে চাইবো যে আপনি যে বলছেন প্রধানমন্ত্রী অ্যাডহক ভিত্তিতে আসলে এরকম জাতীয় সরকার করার কথা বলেছিলেন, এই কথা বলেছিলেন, সেই সময় তো সংসদ ছিল, বিএনপিও বিরোধী দল ছিল, এটি কি এমন হতে পারতো না সংসদে এই কথাগুলি তোলা যেত? সেটা তো এখন সংসদে আমরা বলছেন, তিনি তো এইটি সংসদে আইন করে বাস্তব, সেই কথা তো তিনি বারবার বলছিলেন যে আসেন সংসদে যে আলোচনা করে। বিএনপি আপনার মনে থাকবে বিএনপি একটি প্রস্তাবও দিয়েছিল অ্যাডভোকেট মাহমুদ্দিন খোকন যে এটি নিয়ে আলোচনা করা, পরে তিনি ফিরিয়ে নিয়ে যান। হ্যাঁ, এই আওয়ামী লীগ বিএনপির দিক থেকে ক্ষমতার যে অবস্থা, এমনি কোনো প্রস্তাবনা কিন্তু না, তারা একটা খালি ক্ষমতায় যেতে চান এবং বৈশা বললে তারপর আর ছাড়তে চান। মামুন অনেকগুলি বিষয় আসলে আমরা একটা বিরতি নিয়ে আসি, আমরা একটা বিরতি নিয়ে এসে আপনাকে আমরা শুনতে চাই। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার ওয়াইন। চেয়ারম্যান সাহেব, কারখানার জন্য জায়গাটা বেশ ভালো, কিন্তু কিন্তু আমি এখানে দক্ষ স্মার্ট ম্যানেজার কই পাবো? Excuse me, sir. Please don't judge a book by its cover. চাই এমন চমক যা কেড়ে নেয় সবার নজর, তাই নতুন রিন এর ব্রাইট ক্লিনিং টেকনোলজি গভীর থেকে ময়লা দূর করে সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন, থাকুন উজ্জ্বল সব সময়। ড্যান্ড্রাফ কি আপনার লুক নষ্ট করে বারবার ফিরে এসে? 10 জনের মধ্যে 9 জন নারী বিশ্বাস করে ড্যান্ড্রাফ ফিরে আসবে। আর না, ক্লিয়ার আবিষ্কার করেছে এমন এক উপায় যা আপনাকে রাখবে ড্যান্ড্রাফ প্রুফ। নিউট্রিয়েন্ট 10 যুক্ত বেস্ট এভার ক্লিয়ার স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং অ্যাক্টিভেট করে স্ক্যাল্পের স্বাভাবিক সুরক্ষা স্তর, আর আপনাকে রাখে ড্যান্ড্রাফ প্রুফ, ড্যান্ড্রাফ মুক্ত সুন্দর চুলের জন্য। বেস্ট এভার ক্লিয়ার, I have nothing to hide. আপনার কি ইচ্ছে হয় যে আপনার ড্রাই চুল স্মুথ হোক আর বাউন্সি দেখা? ময়শ্চারাইজিং শ্যাম্পু ড্রাইনেস দূর করলেও তার চুলকে বাউন্সি আর ঘন করে না। নতুন ডাভ অক্সিজেন ময়েশ্চার আলাদা, এটির অক্সিজেন সমৃদ্ধ কন্ডিশনিং চুলে পুষ্টি যোগায় আর আপনাকে দেয় স্মুথ বাউন্সি চুল যা দেখায় 95% বেশি ঘন। নতুন ডাভ অক্সিজেন ময়েশ্চার। একসাথে এতগুলো ফর্ম
একটাই ফোকাস কর, একটাই লাইফ, মাত্র একটা কাজ, সবই করব। হেয়ার স্টাইল করার ইচ্ছে মতন যদি চুল হয় থেকে রং, কেরাটিন ইয়োগার্ট যুক্ত নতুন সানসিল্ক থেকে রং আমাকে দেয় 2 গুণ বেশি ঘন চুল। একসাথে এত সব? লাইফ তো একটাই, তাই বলে কি কাজে একটাই? 2 গুণ বেশি ঘন চুলে করো সবকিছু স্টাইলে। ত্বকের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? অন্য দিয়ে মুখ ঠেকেছ রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে ত্বকের উজ্জ্বলতা গেল হারিয়ে। তো যত চেষ্টাই করো রোদে উজ্জ্বলতা হারাতেই পারে, তাই ব্যবহার করো ফেয়ার অ্যান্ড লাভলি, তাই আমাদের সেরা উজ্জ্বলতা। এখন থেকে মুখের জন্য চমৎকার উজ্জ্বলতা। যাও লাইফ বয় দিয়ে গোসল করে নাও। লাইফ বয় না, সিলভার দিয়ে গোসল করো। সিলভার গোসল কানেকশন কি? আমরা বাচ্চাদের সিলভারের চামচ দিয়ে খাওয়াই কেন? কেন? কারণ সিলভার দেয় জীবাণু থেকে আমাদের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। এজন্য নতুন লাইফ বয় উইথ অ্যাক্টিভ সিলভার, যা দেয় জীবাণু থেকে আমাদের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। নতুন লাইফ বয় উইথ অ্যাক্টিভ সিলভার। সিনেমা তো নতুন স্ট্যান্ডার্ড এসে গেছে। অ্যাকশন সিন স্টারম্যান নয়, হিরো নিজেই করে। আর মুখের অবস্থা এই। আর এর জন্য শুধু পানি নয়, ফেয়ার অ্যান্ড লাভলি মেন ফেস ওয়াশ। এটা ধুলো আর পলিউশন টেনে নিয়ে দেয় ফেয়ারনেসের নতুন স্ট্যান্ডার্ড। ফেয়ার অ্যান্ড লাভলি মেন। অ্যান্টিব্যাকটেরিয়াল জিঙ্ক মাউথওয়াশের শক্তিতে মুখের কোনায় কোনায় পরিষ্কার করতে ব্যবহার করুন ক্লোজ আপ, আর পান দুর্দান্ত ফ্রেশনেসের সাথে ঝকঝকে হাসি। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। সার্কেল পুরো ফুল, এক সার্কেল একটু হাফ, ডার্ক এন্ড ডেড সেল করবে সাফ। নেক্সট মুভ হলো ক্রিসেন্ট ক্রস and let it go. Round and round on your skin, wash করো with vitamins. ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ারনেস ফেস ওয়াশ। শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার না করলে প্রতিদিনই আপনার চুল হতে থাকে রুক্ষ আর অপুষ্ট, তাই আপনার চুল বেঁধে রাখতে হয়। ডাস্ট কন্ডিশনারের 1/4 ময়শ্চারাইজিং ক্রিম চুলের রুক্ষতা কমাতে সাহায্য করে এবং চুলকে করে 10 গুণ পর্যন্ত মসৃণ। প্রতিদিন সুন্দর খোলা চুলের জন্য চুলকে দিন ডাস্ট কন্ডিশনারের পুষ্টি। এখন ডাস্ট কন্ডিশনার পাচ্ছেন মিনি প্যাকে মাত্র 4 টাকায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। আপনি বলতে চাইছিলেন যে না, অনেকগুলো প্রসঙ্গ আর কি না। দেখুন, প্রথম একটা কথা আসছে যে আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করা হয়েছে। আমি সরকারই তো বাতিল করেছে, আদালতের রায়কে সেটাকে রেফারেন্স হিসেবে ধরে সরকারই তো বাতিল করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিরপেক্ষ নির্বাচনের একটা ব্যবস্থা তো ছিল। সরকার যখন সেই ব্যবস্থাটা বাতিল করে তখন সরকার একটা নৈতিক দায়িত্ব হয় এর বিপরীতে আরেকটা ব্যবস্থা তৈরি করা যাতে করে নিরপেক্ষ নির্বাচনটা নিশ্চিত হয়। রাইট, ঠিক আছে। কিন্তু সেরকম নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হওয়ার মতো কোনো ব্যবস্থা আমরা তখন দেখিনি। আরাফাত সাহেব সবসময় বলে থাকেন, সেটা হচ্ছে ওই সময়ে তখনকার মাননীয় বিরোধী দলীয় নেত্রীকে বারবার আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি আসেন নাই। তা আমাদেরকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, কোন একটা সরকার এবং সরকার প্রধানের শপথের বাধ্যবাধকতা থাকে, সাংবিধানিক দায়িত্ব থাকেন এবং তার প্রতি যথাযথ যদি সম্মান থাকে তাহলে তিনি শপথ গ্রহণ করে একটা সরকার প্রধান হন, আবার একটা নির্বাচিত সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। এটাই হচ্ছে বিধান, এটাই হচ্ছে ব্যবস্থা। কিন্তু আমরা লক্ষ্য করেছি কোন অজুহাত সৃষ্টি করে এখানকার কোন প্রকার ব্যত্যয় করবার, আপনি যেটা দিয়ে শুরু করেছেন সেটা একটু বলেন। শেখ হাসিনা খালেদা জিয়াকে বারবার আহ্বান জানাচ্ছেন, আমি বলছেন আপনি আলাদা কথা বলছেন, কিন্তু তার যে সাংবিধানিক দায়িত্ব, যার যে শপথের যে বাধ্যবাধকতা না, সেটা কোন প্রকার অজুহাত দিয়ে সেটাকে নস্যাৎ করা যায় না। তারপরে বাধ্যবাধকতাটা হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা মানুষের প্রত্যাশা অনুযায়ী, এটা কিন্তু বাধ্যবাধকতা। সেই বাধ্যবাধকতা কোনো অজুহাত দিয়ে আপনি নস্যাৎ করতে পারেন না, করা যায় না। আর হচ্ছে একটা রাজনৈতিক দলের প্রধান তিনি আসেননি, কিন্তু তারপরও এর অর্থ এই নয় যে আপনি নির্বাচনী ব্যবস্থাকে তছনছ করে দিবেন। তছনছ করে দেওয়ার কোনো সুযোগ কিন্তু নাই, থাকে না। আচ্ছা,
আরেকটু যদি elaborate করেন। আরেকটা কথা ওনারা বলেন সবসময়, সেটা হচ্ছে যে ওই সময় নির্বাচন বর্জন করা হয়েছিল এবং বহু প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছিল। হরতাল হয়েছিল। আচ্ছা আরাফাত সাহেব, বাংলাদেশের ইতিহাসে এটা কি প্রথম হয়েছিল? আপনি 86 থেকে শুরু করে আপনি চিন্তা করে অতীতে আপনার কিছু একটা অন্যায় হয়েছিল, এটাকে দিয়ে আপনি জাস্টিফাই করবেন? এটা আমি জাস্টিফাই করছি না, আমি জাস্টিফাই করছি। ইলেকশন প্রতিহত করবেন, ভালো ইলেকশন চাবেন, ইনক্লুসিভ ইলেকশন, দুটো তো একটা হবে না। তার সাথে আপনি ইনক্লুসিভ ইলেকশন চাবেন, ইলেকশন বর্জন করে, সেটা কি সম্ভব? তাদের কি সংযোগ ছিল না? নিশ্চয় ছিল। বাংলাদেশে নির্বাচন বর্জন করার সংস্কৃতি এবং নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেওয়ার সংস্কৃতি বাংলাদেশে নতুন। বাট আমি একবার বলি, ইলেকশন বর্জন করে নির্বাচন ব্যবস্থা থেকে বাতিল করে দেওয়া, কেউ যদি আমি একটু জানতে চাই, নির্বাচন ব্যবস্থাকে বাতিল করে দেওয়া বলতে না, নির্বাচন ব্যবস্থাকে তছনছ করে দেওয়া। আমি সেটা কি কিভাবে আপনি বলুন, যেভাবে নির্বাচনগুলো হয়েছে সেটাকে আপনি কোন নির্বাচন বলেন? আপনি যে কোনো নির্বাচন, আপনি 5 জানুয়ারি নির্বাচনের কথা বলেন, তার পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচন 154 জন নির্বাচিত হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা না আসলে এখন কি করবে? এর কোনো নিদান নাই, কিন্তু আমি পড়ে পাই নাই। কিন্তু আমি একটু সিম্পলি বলি, আপনি শুধু যে বাবা একটু শেষ করে যদি শেষ করে দেন, আমি আপনাকে ইন্টারেস্ট করবো না। আমি বলি, আপনাকে বলি, আপনি বলছেন যে অতীতে ইলেকশন কি কেউ বর্জন করেনি, প্রতিহত করেনি? যদি করে থাকে, করেছে, এবং তাহলে তারা যদি এসে দাবি করে আমি ইলেকশন বর্জন করেছি, ইলেকশন ইনক্লুসিভ হয়নি, আমি তাকেও একই কথা বলবো, তুমি বর্জন করেছো, ইনক্লুসিভ হয়নি, তোমার ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট। এখন কিন্তু ইলেকশন বর্জন করবে, আপনি শেষ করেন প্লিজ। আরেকটা কথা, আপনারা প্রায় সবসময় একটা কথা বলেন, সেটা হচ্ছে 5 জানুয়ারি নির্বাচন যখন হয়েছিল, হঠাৎ মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন আরেকটা ইনক্লুসিভ নির্বাচন হবে। সেই ক্ষেত্রে তো প্রধান মাঠের বিরোধী দল তারা কোঅপারেট করে নাই বলেই সরকারের পক্ষ থেকে সেটা করা সম্ভব হয়নি। আপনি বলেন কোন ধরনের কোঅপারেশন আপনারা চান? কোন ধরনের কোঅপারেশন বলি? আপনাকে ইনক্লুসিভ নির্বাচন, কোন ধরনের কোঅপারেশন বলি? রাইট, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন বিএনপির পক্ষ থেকে যতটুকু কোঅপারেট করা হচ্ছে, এবং ইলেকশনের দিন না আমি বলছি করা হচ্ছে কম সংখ্যক সময়। উনি বলছেন কোন ধরনের কোঅপারেশন চান? জি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ইলেকশনটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, ধারাবাহিকতা রক্ষার স্বার্থে ইলেকশনটা হতে হবে, কোঅপারেট করেন, আমরা ভবিষ্যতে আরেকটা ইলেকশন করব। কোঅপারেশন কিভাবে চান? মানে এইভাবে না যে আপনি শত শত স্কুল জ্বালিয়ে দিবেন, এইভাবে না যে ইলেকশন প্রতিহত করার ঘোষণা দিবেন, এইভাবে না যে ভোট দেওয়ার অজুহাতে ধান খেতে নিয়ে যে পিটাবেন, এইভাবে না যে আপনি সহকারী রিটার্নিং অফিসারকে আপনি মেরে ফেলবেন। এইটাকে কোঅপারেশন বলে? এগুলো হচ্ছে প্রচারণা। না, টেলিভিশনে দেখেন না আপনি? এগুলো প্রচারণা দিয়ে তো ইয়ে হবে। সহকারী রিটার্নিং অফিসারকে মেরে ফেলেছে, এটা আপনি কিভাবে দেখেন? 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের আগে কিন্তু 4 শতাধিক লোক আহত হয়েছেন একদিনের গন্ডগোল। আমি একদিনের শুধু হিসাব বলছি, যে 13 ফেব্রুয়ারিতে সারা দেশ অচল করা হয়েছিল, অবরোধ করে বোমা এবং গুলিতে 4 শতাধিক লোক। ঠিক আছে, সেই জ্বালাও পোড়াও যে খুব কম করা হয়েছে, তার সিম্পল অ্যান্সারটা হচ্ছে এগুলো সবকিছু করার পরে আওয়ামী লীগ যদি 15 ফেব্রুয়ারি ইলেকশন না পেত, তাহলে আওয়ামী লীগের ওই রাইট ছিল না আফটার ডুইং অল দিস যে বিএনপি ইলেকশন দিল না। আওয়ামী লীগ এটা উইন করেছে, পেরেছে, বিএনপি উইন করতে পারে, দ্যাট ইজ দ্য পলিটিক্স কামস ইন। কিন্তু আপনি এসে কোঅপারেট করবেন, এসে বলবেন যে আমাকে দিয়ে দেন, হ্যাঁ আপনাকে এসে দিয়ে দিবে, এটা তো হয় না। আপনি নেদার কোঅপারেট করবেন, আপনার সাথে এক লাইন শুনবো, তারপর আমরা বিরতি। আমি তো শেষ করতে পারবো, আমি জাস্ট একটা বলি যে আমার প্রশ্নটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল হলো, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী হেনরাও চেষ্টা করলেন, এটা তো ক্লিয়ার, এটা অন রেকর্ড, উই হ্যাভ সিন ইট। প্রত্যেকটা জায়গায় বিএনপি আউটরাইট রিজেক্ট করেছে। বিএনপি যে সিরিজ অফ রিজেকশন, দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই আমরা 5 জানুয়ারিতে একটা ইনক্লুসিভ ইলেকশন পেলাম না। যদি বিএনপি আসতো, সেই ইলেকশনটা হয়তো তারপরে আমরা বলতে পারতাম ইলেকশনটা ভালো না খারাপ। আপনি তো আসলেনই না, আপনি তো কোনো কথাই শুনলেন না। যদি হয়তো যে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা আমন্ত্রণে আপনি সাড়া দিয়েছেন, সবগুলি চেষ্টা করেছেন, প্রত্যেকটা পদক্ষেপে আপনি খুব বেশি ইয়াতে যাব না। মানে আসলে মানে প্রথমত মানে এটা তো মল্লযুদ্ধ এবং গ্ল্যাডিয়েটরের লড়াই না, যে আসলে যে জিতবে তারপরে শেষ পর্যন্ত, এবং এটাই যদি হয় তাহলে সাময়িকভাবে আপনি হয়তো জিততে পারেন, কিন্তু দীর্ঘকালে এটা কিন্তু এই জয় নিশ্চিত থাকবে, এক সময় এটার বিপজ্জনক প্রতিক্রিয়া হতে পারে।
কাজেই গণতান্ত্রিক ব্যবস্থাটা এইভাবে কেবলমাত্র মল্লযুদ্ধ নয়, এখন গণতন্ত্র সবার জন্য দিতে হয়। মানে আপনি কেবল ওই যে আওয়ামী লীগ আর বিএনপির জন্য গণতন্ত্র হবে সেটা শেষ, আর বাকিদের জন্য গণতন্ত্র হবে না। আপনি এই যে নির্বাচনের এই কমিশনের রেজিস্ট্রেশন আইন, একজন ব্যক্তির অধিকার, সংবিধান লঙ্ঘন করে একজন মানে পরিপূর্ণভাবে ব্যক্তির অধিকার খর্ব করা হয়েছে নির্বাচন করার ক্ষেত্রে, অথচ আমরা কোনো প্রতিকার পাচ্ছি না। একজন স্বতন্ত্র প্রার্থীর কথা ধরুন, আপনি একজন এটাকে খুব তুচ্ছভাবে দেখতে পারেন, যারও কি গুরুত্বপূর্ণ না, কিন্তু একজন ব্যক্তির অধিকার আপনি কতটা প্রতিষ্ঠা করতে পারলেন সেটার উপর নির্ভর করবে যে আপনার পুরো শাসন ব্যবস্থায় গণতন্ত্র থাকবে কিনা। আপনারা এইভাবে প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তির অধিকার খর্ব করেছেন এবং শেষ পর্যন্ত আপনারা এখন কোনো আর অধিকার কারো রক্ষা করছেন না এবং শেষ পুরো রাষ্ট্রটাকে দখল করেছেন, যাকে আমরা এখন আমরা বিরতি নিয়ে একটা বিরতিটা ফিরি। আজকের বাংলাদেশ সৌজন্যে রেইন পাওয়ার ওয়াইন। চেয়ারম্যান সাহেব, কারখানার জন্য জায়গাটা বেশ ভালো, কিন্তু কিন্তু আমি এখানে দক্ষ স্মার্ট ম্যানেজার কই পাবো? এক্সকিউজ মি স্যার, প্লিজ ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। চাই এমন চমক যা কেড়ে নেয় সবার নজর, তাই নতুন রিন এর ব্রাইট ক্লিনিং টেকনোলজি গভীর থেকে ময়লা দূর করে সাদা ও রঙিন কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন, থাকুন উজ্জ্বল সব সময়। ড্যান্ড্রাফ কি আপনার লুক নষ্ট করে বারবার ফিরে এসে? 10 জনের মধ্যে 9 জন নারী বিশ্বাস করে ড্যান্ড্রাফ ফিরে আসবে। আমি না, ক্লিয়ার আবিষ্কার করেছে এমন এক উপায় যা আপনাকে রাখবে ড্যান্ড্রাফ প্রুফ। নিউট্রিয়েন্ট 10 যুক্ত বেস্ট এভার ক্লিয়ার স্ক্যাল্পে পুষ্টি যোগায় এবং অ্যাক্টিভেট করে স্ক্যাল্পের স্বাভাবিক সুরক্ষা স্তর, আর আপনাকে রাখে ড্যান্ড্রাফ প্রুফ, ড্যান্ড্রাফ মুক্ত সুন্দর চুলের জন্য। বেস্ট এভার ক্লিয়ার, I have nothing to hide. তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে। স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরে চুল এলোমেলো? শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার। এতে আছে স্টেসেট টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সব সময়। এলো নতুন টুইন প্যাক, শ্যাম্পু আর কন্ডিশনার এবার একসাথে মাত্র 5 টাকায়। সিনেমা তো নতুন স্ট্যান্ডার্ড এসে গেছে, অ্যাকশন সিন স্টারম্যান নয়, হিরো নিজেই করে, আর মুখের অবস্থা এই। আর এর জন্য শুধু পানি নয়, ফেয়ার অ্যান্ড লাভলি মেন ফেস ওয়াশ, এটা ধুলো আর পলিউশন টেনে নিয়ে দেয় ফেয়ারনেসের নতুন স্ট্যান্ডার্ড। ফেয়ার অ্যান্ড লাভলি মেন। একসাথে এতগুলো ফ্যান, একটাই ফোকাস কর, একটাই লাইফ, মাত্র একটা কাজ। সবই করব। হেয়ার স্টাইল করো ইচ্ছে মতন, যদি চুল হয় থেকে রং, কেরাটিন ইয়োগার্ট যুক্ত নতুন সানসিল্ক থেকে রং আমাকে দেয় 2 গুণ বেশি ঘন চুল। একসাথে এত সব? লাইফ তো একটাই, তাই বলে কি কাজও একটাই? 2 গুণ বেশি ঘন চুলে করো সবকিছু স্টাইলে। এমন করতো কিছু ফিল করলি? বরফ, এখন বরফ, এরপর পোকা হতে পারে। বরফ হতে পারে ব্রাশ করার কয়েক ঘন্টা পর, আবারও জার্ম অ্যাটাকের লক্ষণ। পেপসোডেন্ট জার্মি চেক, 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিসুম টিসুম করিস। পেপসোডেন্ট জার্মি চেক। ত্বকের উজ্জ্বলতা কতক্ষণ থাকে? ওড়না দিয়ে মুখ ঢেকেছো রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে ত্বকের উজ্জ্বলতা গেল হারিয়ে। তো যত চেষ্টাই করো রোদের উজ্জ্বলতা হারাতেই পারে, তাই ব্যবহার করো ফেয়ার অ্যান্ড লাভলি, তাই আমাদের সেরা উজ্জ্বলতা। এখন থেকে মুখের জন্য চমৎকার উজ্জ্বলতা। যাও লাইফ বয় দিয়ে গোসল করে নাও। লাইফ বয় না, সিলভার দিয়ে গোসল করো। সিলভার গোসল কানেকশন কি? আমরা বাচ্চাদের সিলভারের চামচ দিয়ে খাওয়াই কেন? কেন? কারণ সিলভার দেয় জীবাণু থেকে আমাদের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। এজন্য নতুন লাইফ বয় উইথ অ্যাক্টিভ সিলভার, যা দেয় জীবাণু থেকে আমাদের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। নতুন লাইফ বয় উইথ অ্যাক্টিভ সিলভার। আপনার কি ইচ্ছে হয় যে আপনার ড্রাই চুল স্মুথ হোক আর বাউন্সি দেখা? ময়শ্চারাইজিং শ্যাম্পু ড্রাইনেস দূর করলেও তার চুলকে বাউন্সি আর ঘন করে না। নতুন ডাভ অক্সিজেন ময়েশ্চার আলাদা, এটি অক্সিজেন সমৃদ্ধ কন্ডিশনিং চুলে পুষ্টি যোগায় আর আপনাকে দেয় স্মুথ বাউন্সি চুল, যা দেখায় 95% বেশি ঘন। নতুন ডাভ অক্সিজেন ময়েশ্চার। তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে। স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরে চুল এলোমেলো? শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার। এতে আছে স্টেসেট টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সব সময়। এলো নতুন টুইন প্যাক, শ্যাম্পু আর কন্ডিশনার এবার একসাথে মাত্র 5 টাকায়। সার্কেল পুরো ফুল, এক সার্কেল একটু হাফ, ডার্ট এন্ড ডেড সেল করবে সাফ। নেক্সট মুভ হলো ক্রিসেন্ট ক্রস
সাথে ফেয়ারনেস ফেস ওয়াশ। অ্যান্টিব্যাকটেরিয়াল জিঙ্ক মাউথওয়াশের শক্তিতে মুখের কোনায় কোনায় পরিষ্কার করতে ব্যবহার করুন ক্লোজ আপ, আর পান দুর্দান্ত ফ্রেশনেসের সাথে ঝকঝকে হাসি। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। ফিরে এলাম আজকে বাংলাদেশে, আবার একটু কমিশন ঘটনা ফিরে আসি। অধ্যাপক মামুন, ব্যারিস্টার রকুনুদ্দিন মাহমুদ আজ সার্চ কমিটির সাথে দেখা করার পরে ফিরে এসে যে কথা বলেছেন সেটার মধ্যে একটি কথা উদ্ধৃত করছি, উনারা নাম দেবেন, আমরা আশা করব উনারা যে নাম দেবেন তার বাইরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যাবেন না, এটা আমাদের এক্সপেকটেশন। এই কথার পরিপ্রেক্ষিতে আপনার একটু বক্তব্য শুনতে চাইবো। ওনারা যে নাম দেবেন তার বাইরে, ওনারাও নাম দিয়েছেন নাকি? না, ওনারা না, মানে যারা নাম দেবেন তাদের নামের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যাবেন না। ধরেন বিএনপি আওয়ামী লীগ মিলিয়ে 10টা বা 15টা 20টা নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হলো, তার নামের বাইরে যাবেন না, সেটা হচ্ছে ওনার এক্সপেকটেশন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্চ কমিটি যেটা করবেন সেটা হচ্ছে 10 জনের নামে একটা তালিকা, চূড়ান্ত তালিকা তৈরি করবেন এবং সেটা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। উনি তার মধ্য থেকে 5 জনকে নিয়োগ দিবেন, তাই তো? এই হচ্ছে সিস্টেম। কিন্তু এখানে হচ্ছে সাংবিধানিক একটা বাধ্যবাধকতা আছে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনার পরামর্শক্রমে মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে সেই সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। সেখানে সেই দৃষ্টিকোণ থেকে বোধহয় আপনি যার কথা বলেন, এই কথাটা বলেছেন, সেটা হচ্ছে যে সার্চ কমিটির পক্ষ থেকে যে যাদের নাম বলা হবে এর বাইরে থেকে কোনো কিছু ইনক্লুড করা হবে না। একটা জিনিস হচ্ছে কি, সার্চ কমিটি যেভাবে সার্চ কমিটি গঠিত হয়ে থাকুক, যাদেরকে নিয়ে গঠিত হয়ে থাকুক না কেন, সাধারণ মানুষের এক ধরনের এটা নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া আছে, তারপরে এক ধরনের এক্সপেকটেশন, সেটা হচ্ছে ডেলিভারিটা যাতে প্রপার হয়। তার মানে হচ্ছে যে নামের তালিকাটা তারা দিবেন, সব যেভাবে কালেক্টেড হোক না কেন, তারা তাদের ইন্টিগ্রিটি যাতে প্রপার থাকে, তারা যাতে কার্যকরভাবে যাদেরকে নিয়োগ দিবেন, তারা সুপারিশ করবেন, তারা যাতে নির্বাচন কমিশনটাকে যথাযথভাবে কার্যকরভাবে নির্বাচনটা পরিচালনা করতে পারেন নির্বাচন কমিশনের থেকে। এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। কিন্তু সেই প্রত্যাশাটা পূরণ হবে তখনই যখন এই সার্চ কমিটির তারা যাদেরকে সুপারিশ করবেন তাদের নাম এবং মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে সুপারিশ করবেন তাদের নামের মধ্যে সামঞ্জস্য থাকবে। তারপর তখনই শুধুমাত্র মহামান্য রাষ্ট্রপতি কাজটা প্রপারলি করতে পারবেন। আমার মনে হয় সেই দৃষ্টিভঙ্গি থেকে এই কথাটা বলা হচ্ছে। আরাফাত ভাই, এই প্রকার ব্যক্ত হলে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যাশাটা পূরণ হবে না। তার মানে হচ্ছে হোল এক্সারসাইজটা তখন মনে হবে যে এটা আসলে অপ্রয়োজনীয় এক্সারসাইজের দিকে টার্ন করবে। আমি দেশের সবচেয়ে অগ্রসরমান, সবচেয়ে জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে এঙ্গেজ করে যদি সেরকম অ্যাবর্টিভ কোনো কিছু হয়, তাহলে আমার মনে হয় কোনোভাবেই সেটা আমাদের কারোর জন্য কাম্য হতে পারে না। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলতে চাই খালেদ, আপনার কোয়েশ্চেনের আগে, সেটা হচ্ছে দেখেন সাকিব ভাই একটু আগে যেটা বললো যে আসলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর কিন্তু পুরোপুরি এখতিয়ার যে উনি ইলেকশন কমিশন গঠন করে ফেলবেন। ওনার কিন্তু প্রেসিডেন্টের কাছে যাওয়া দরকার নাই, সার্চ কমিটি দেওয়ার কিছু দরকার নাই, হিসাবে তো তাই, দ্যাট ইজ ইন আওয়ার কনস্টিটিউশন, রাইট? প্রধানমন্ত্রী প্রস্তাব করবেন, সুপারিশ দিবেন, কিন্তু সেই জায়গা থেকে আমি যেটা দেখছি যে উনি রাষ্ট্রপতির কে বললেন একটা সার্চ কমিটির বিষয়টা নিয়ে, বা রাষ্ট্রপতিটা করলেন, এবং সার্চ কমিটি যখন গঠিত হলো দেখেন 6 জন ব্যক্তির মধ্যে 2 জন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতিও নাম চুজ করলেন না, এটা কিন্তু উনি পাঠিয়ে দিলেন হচ্ছে প্রধান বিচারপতির কাছে। মানে বলা হলো যে একজন অ্যাপেলেট ডিভিশন, একজন হাইকোর্টের রেকমেন্ড করলেন, নাম কিন্তু রেকমেন্ড করলেন প্রধান বিচারপতি। সো যেটা প্রধানমন্ত্রীর এখতিয়ার, সেখান থেকে উনি হ্যান্ড ওভার করলেন হচ্ছে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি আবার 2 জন, 6 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে প্রধান বিচারপতি। আমি মনে করি এটা একটা পজিটিভ এক্সারসাইজ। হ্যাঁ, তারপরে যে ঘটনাগুলি ঘটছে, যে এতজন মানুষের দেখা সাক্ষাৎ, এখন আমার কথা হচ্ছে মামুন ভাই যেটি বলছেন ফল দেখে আমরা জাজ করব। এখন অনেক সময় হয় কি, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, ফলটা হয় 100% ভালো, নাহলে পুরো 0। মাঝে মাঝে আমরা যাই না, 10% যে অ্যাচিভ করলাম অতীতের ট্র্যাক রেকর্ড থেকে, সেটাও কিন্তু আমরা বলতে চাই না, বা 20% অ্যাচিভ করলাম একটু একটু করে, যেগুলো আমি একটু প্রশ্নটি করতে চাচ্ছি। সেই প্রশ্নটি আসলে যে আমরা আবু হেনা সাহেব 1996 সালে একটা ভালো ইলেকশন করেছেন, আমরা এরকম বলি 2001 সালে আবু সাইদ সাহেব একটা ভালো ইলেকশন করেছেন বলে, 2008 সালে শামসুল হুদা সাহেব একটা ভালো ইলেকশন করেছেন, কিন্তু সব ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার, বা আমরা যদি বলি যে নিরপেক্ষ একটি সরকার ক্ষমতা ছিল। এবার যিনি নির্বাচন করতে এসছেন বা আসবেন, আমি যদি কাজী রকিব সাহেবের কথা বলে পরে, তিনি তো আর একটি দলীয় সরকারই পাবেন, সেই ক্ষেত্রে তার আসলে ভালো কাজ করার সম্ভাবনা কতটুকু, বা মানে তাকে ভালো কাজ করার সম্ভাবনা আছে? এবং সেটা এক্সাম্পল আমি বলবো নারায়ণগঞ্জের লাস্ট ইলেকশনটা, এটা কিন্তু পসিবল। আমি বলি সবাই যদি কোঅপারেট করে, সবাই যদি চায়, এটা
সম্ভব না এটা মনে করি না। আরেকটা হচ্ছে কি ভালো খারাপ ইলেকশনটা কিন্তু অনেক ক্ষেত্রে আমি বলি মনস্তাত্ত্বিক। আমরা কিন্তু উই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি স্কেল টু মেজার ইট। আমরা কিন্তু এটাও কিন্তু করি নাই, এই কাজটা আমরা করি নাই গবেষণা করে। যেমন ধরেন আমরা খুবই আউটরাইট একটা চিন্তা করি যে দল সরকারে আছে তার মানে পক্ষের লোকজন যদি হেরে যায় তাহলে আমরা ধরেই নিয়ে যাই ভালো বললাম। নারায়ণগঞ্জের ভালো বলবো কোথায়, আমি বলছি যে নারায়ণগঞ্জ ইলেকশনটা সব দিক থেকে একটা এক্সেপশনাল কেস। হ্যাঁ, কিন্তু আমি বলছি এক্সেপশনাল জিনিসটাকে আমরা উদাহরণ হিসেবে কিন্তু সামনে আনার সুযোগ আছে। অ্যাটলিস্ট একটা ভালো জিনিস তো পেলাম। আপনি নারায়ণগঞ্জ যেটা বলছেন, কেন এর আগে যে 6টা সিটি কর্পোরেশন আওয়ামী লীগ সবগুলোতে হারলো রকিবউদ্দিন কমিশনের আন্ডারে, সবগুলো ইলেকশন কি খুবই ভালো ইলেকশন হয়েছিল? প্রত্যেক ইলেকশনে অনেক অভিযোগ ছিল, কিন্তু ওই অভিযোগগুলো সব চুপচাপ হয়ে গেল সবাই যেহেতু ইলেকশনের। এবং আমি তো মনে করি আওয়ামী লীগের পক্ষ থেকে সবচেয়ে বড় অভিযোগ করার সুযোগ ছিল রকিব কমিশনের এগেইনস্টে। তাদের পরাজয়ের পেছনে হেফাজতি সেই টেকনিক কাজে লাগানো হয়েছিল, ধর্মকে অ্যাবিউজ করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে। আপনার যদি মাসেল পাওয়ার ইউজ করা যদি আপনার ইলিগাল হয়, অর্থ ব্যবহার করা যদি ইলিগাল হয়, ধর্ম ব্যবহার করা যেটা বিএনপি করেছিল তখন, তো আওয়ামী লীগ তো সেই অভিযোগটা করেনি রকিব কমিশনের কাছে। আমরা আমাদের এই জায়গাগুলো একটু ক্লারিফাই করব। আমরা সাকিবের কাছ থেকে শেষ কথা একটু শুনতে চাই। না, প্রথম জিনিসটা হচ্ছে যে এই যে সার্চ কমিটি হয়েছে, এখানে যে নামগুলো দেওয়ার কথা বলা হয়েছে, এটা একটা নতুন ঘটনা। এবং এই নাম দেওয়ার ব্যাপারটা, অর্থাৎ আমরা একটা সাংবিধানিক সংস্কার দরকার, আমাদের পুরো ব্যবস্থার মধ্যে ক্ষমতার ভারসাম্য দরকার যদি আমরা গণতন্ত্র কায়েম করতে চাই। সেটা একটা খুব লং টার্ম না, শর্ট টার্মে, কিন্তু এটা একটা জাতীয় লক্ষ্য হওয়া দরকার। কিন্তু এই মুহূর্তের যে বিশেষ বাস্তবতা আছে, সেখানে যদি কিছুটা গ্রহণযোগ্য করতে হয়, তাহলে এই নাম প্রস্তাবের ব্যাপারটা একটা ইতিবাচক ঘটনা হিসেবে এসছে বলে মনে করি। যদি এই নামগুলো যা প্রস্তাব করা হয়েছে তার মধ্যে থেকে এটা আসলে গ্রহণ করা হয়। এখন গণতন্ত্রের একটা নাটক হলো কিংবা আয়োজন হলো, কিন্তু শেষ পর্যন্ত আপনি যা চান সেটাও হয়ে গেল, তাহলে বোঝা যাবে যে পুরো প্রক্রিয়াটা একটা আই ওয়াশ টাইপের। কিন্তু যদি এখানে ইনক্লুসিভ হয়, যদি সত্যি সত্যি গণতান্ত্রিক মতগুলোর প্রতিফলন এই সিদ্ধান্তের মধ্যে দেখা যায়, তাহলে তো নিশ্চয়ই একটা ধাপ অগ্রসর হলো। কিন্তু আবারও বলবো, নির্বাচন কমিশন তার যে আইনগুলো যা আছে, যেমন এই যে বললাম যে নভেম্বর মাসে 2008 সালে যে কেয়ারটেকার মানে সামরিক সমর্থিত কেয়ারটেকার গভর্নমেন্ট যে এই ইয়ে করে ক্ষমতা খর্ব করলেন, তারপরে সাধারণভাবে নির্বাচন কমিশনের যে আরো স্বাধীন ভূমিকা, আরো ক্ষমতার জায়গা দরকার ছিল পুরো নির্বাচনকালীন সময় একটা ডিফেক্টো সরকারের ভূমিকা পালন করার জন্য, সেই জায়গাগুলোতে যদি আমরা পৌঁছাতে না পারি, কেবলমাত্র একটা নির্বাচন কমিশন সব করতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের সাথে সংবিধানের সাথে অসঙ্গতিপূর্ণ। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য এবং সাধারণভাবে রাজনীতিবিদদের জন্য লজ্জার ব্যাপার। এটা 1995 সালে বলে আমরা মার খেয়েছি তৎকালীন যারা আন্দোলনকারী এবং ছাত্রলীগের হাতে, কিন্তু এবং আজ পর্যন্ত এই কথাটা বলে এসেছি। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে কারণে উদ্ভূত হয়েছিল, আমাদের এখানে এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো, স্বৈরাচারী ক্ষমতা কাঠামোর কারণে, সেইটাকে গণতান্ত্রিকরণ করার জন্য যে সাংবিধানিক সংস্কার দরকার, সেটা আজকে আমাদের খুবই জরুরি। সেই জরুরি প্রশ্নটা আমাদের জাতীয় রাজনৈতিক লক্ষ্য হওয়া দরকার যদি আমরা এই জ্ঞানাকল থেকে বেরোতে চাই। সেই জায়গাটা আসার জন্য আজকে নির্বাচন কমিশনকেও কাজ করতে দিতে হবে। নির্বাচন কমিশনের দরকার নিরপেক্ষ লোক আমি মনে করি না, একজন আত্মসম্মান সম্পন্ন একজন পেশাদারী মানুষ, যিনি তার সংবিধান প্রদত্ত ক্ষমতা জনগণের অধিকার হিসেবে প্রয়োগ করবেন এবং সেটা করতে গিয়ে যা যা করা দরকার সেটা করবেন। অধ্যাপক মামুন আহমেদ, মোহাম্মদ আরাফাত এবং জুনায়েদ সাকি, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে এই সময়।